আমি আমার এক জুনিয়রকে কিছুদিন আগে বলছিলাম যে প্রোক্রাস্টিনেশনের থেকে বেরোনোর জন্য আমাদের কি করা উচিত। আগে আইডেন্টিফাই করতে হয় যে আমি কোনো জিনিসে কেন প্রোক্রাস্টিনেট করছি। অনেক সময় কোনো কিছু শুরু করার আগে আমরা তার প্রস্তুতির জন্য অনেক কিছু করি, তার ভাবনা চিন্তা অ্যানালিসিস। তো এই অ্যানালিসিস প্যারালিসিস হয়ে যায়। অনেক সময় হয় যে একটা ফিয়ার অফ রিডিকিউল থাকে, যে আমার বন্ধুরা কি বলবে, কে ঠাট্টা করবে, কে আওয়াজ দেবে। কখনো মনে হয় যে পরিবারের লোকেরা, বন্ধুরা, সিনিয়ররা, পিয়ার্সরা, তারা কে কি বলবে, অন্যেরা কি ভাববে। এই ভাবনা করতে গিয়ে যে অন্যরা কি ভাববে সেটা ভাবতে গিয়ে যদি আমি সময় নষ্ট করি, তাহলে অন্যরা ভাববে কখন? তাই জন্য তাকে আমি সাজেস্ট করছিলাম যে তুই শুরু কর ভাই, যেটা করতে চাইছিস তুই শুরু কর। তারপর তো আছি, কারণ কিছু কিছু জায়গা আছে যেখানে শুরু না করলে বোঝা যায় না যে সেই পথে কি কি বাধা বিপত্তি আসতে পারে। সাইকেলটা চালানো শুরু না করলে সাইকেল কি করে চালাতে হয় সেরকম যতই শিখি না কেন, পথে তো যেতে হবে একদিন। তাতে না হয় দুবার হোঁচট খেয়ে পড়বো, কিন্তু পড়বো, উঠবো, লাগবে, তবুও সাইকেল চালানো ছাড়বো না। সেই জায়গা থেকেই তো সাইকেলটা শেখা হয়। আর তারপরে একটা সময় আসবে যখন মনেই থাকবে না যে চালাচ্ছি, সেটা সাইকেল হোক, গাড়ি হোক, সাঁতার হোক, যাই হোক না কেন। সিমিলারলি ভিডিও করা হোক, লোকের সামনে নিজের মতামতকে প্রকাশ করা হোক, এই সব কিছুই ইম্পর্টেন্ট। আর আজকের এই যুগে আমাদের অনেক ভাবনা মনের মধ্যে থেকে যায়। এখন ইদানিং দেখা যাচ্ছে যে প্রচুর প্যানেল ডিসকাশন হচ্ছে, যেখানে আমরা হয়তো ডায়াসে বসে রয়েছি, বিভিন্ন জিনিস নিয়ে আমরা বক্তব্য রাখছি, একটা কিনোট দিচ্ছি। কিন্তু মুশকিলটা হচ্ছে সেক্ষেত্রে আমি আপনাকে কতটা বোর করছি সেটা আমার পক্ষে বোঝা সম্ভব না, কারণ অডিয়েন্সের সাথে ইন্টারাক্ট করার জায়গা নেই। আর আপনিও ওখানে বেচারা হয়ে বসে আছেন, তাই আপনার শুনতে ইচ্ছা না করলেও শুনতে বাধ্য হচ্ছেন। কিন্তু এই প্ল্যাটফর্মটা সেই অর্থে অনেকখানি ডেমোক্রেটিক। আপনার যদি শুনতে ইচ্ছা না করে, আপনি এক্ষুনি বন্ধ করে অন্য একটা চ্যানেলে চলে যেতে পারবেন। আর যদি শুনতে ইচ্ছে করে, তাহলে এই ওয়ান টু ওয়ান কানেকশনটা আপনার ফোনের ভেতর দিয়ে গিয়ে আপনার সাথে কথা বলার যে সুযোগ, এবং তারপর যদি আপনার কোনো বক্তব্য থাকে সেটা কমেন্টসের মাধ্যমে, লাইকসের মাধ্যমে আবার আমার কাছে পৌঁছানো, তাতে রিপ্লাই করা, ইন্টারাকশন করা, সেদিক থেকে এই প্ল্যাটফর্মগুলো অনেক বেশি পাওয়ারফুল বলে আমার মনে হয়। সেই কারণেই আজকের এই আড্ডাটা, এটা একদম নিছক আড্ডা। আমি খুব আড্ডাবাজ ছিলাম, আর বন্ধু বান্ধবরা সবাই এক এক করে এত বিজি হয়ে যাচ্ছে যে আড্ডা মারার জন্য আমি নিজে ছাড়া কেউ নেই। আর সবচেয়ে বেশি কাছের বন্ধু এখন বেশিরভাগ মানুষের জন্য এই ফোনটি। তো ভাবলাম ওয়াই নট এই আড্ডাটা আমার এই ফোনের থ্রু আরও অনেক বন্ধুদেরকে খুঁজে নেবার কাজে ব্যবহার করা যাক। তো আড্ডা মারছি, কোনো বিশেষ এজেন্ডা নেই। একটা বিষয় আমি কথা বলবো যেটা আমার কোর সাবজেক্ট। সেখানে যে আর্কিটেক্টরা কমপ্লেন করে যে তাদের প্রফেশনটা ঠিক কী সেটা সম্পর্কে মানুষের ধারণা খুব কম। তো আজকে এইটুকুই খালি আলোচনা করব যে আমাদের মতে এই সিচুয়েশনটা কেন তৈরি হলো। আমি একটা খুব এক্সাম্পল আমার স্টুডেন্টদেরকে দিয়ে থাকতাম যখন আমি পড়াতাম বিভিন্ন কলেজে বা ইনস্টিটিউটে। সেখানে আমি তাদেরকে বলে থাকতাম যে দেখো, যখন ধরে নাও একটা ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হচ্ছে কলকাতাতে, তো সাধারণ মানুষ কি দেখছে? সবচেয়ে যারা সাধারণ মানুষ, যারা রোজ পাশ দিয়ে চলে যাচ্ছে বা পাশে দাঁড় করিয়ে হয়তো কেউ চানা বিক্রি করছে, তারা কি দেখছে? কে বাড়ি বানায় এই প্রশ্নের উত্তর তার কাছে কি? তার কাছে মিস্ত্রি বাড়ি বানায়, তাই না? তার মানে সে বাড়িতে গিয়ে আরও লোককে জানাচ্ছে, জানো আমি শহরে গেলাম, দেখলাম মিস্ত্রিরা বাড়ি বানায়। তার কারণ তার গ্রামে তো মানুষ নিজের বাড়ি নিজেই বানায়, তাই মিস্ত্রিরা বাড়ি বানায়, এটা তার কাছে নিউজ। নেক্সট হচ্ছে যারা অফিস গোয়ার্স বা তাদের থেকে হয়তো এক ধাপ উপরে রয়েছে সামাজিক স্তরে বা আন্ডারস্ট্যান্ডিংয়ের লেভেল থেকে, ইন্টেলেকচুয়াল লেভেল থেকে, তারা কি দেখছে? তারা দেখছে না ওখানে একজন সুপারভাইজার আছে, সে বোধহয় বাড়ি বানায়। তার থেকে যারা উপরের স্তরে, তারা দেখেন যে না, মাঝে মাঝে একজন বড় ইঞ্জিনিয়ার সাহেব আসেন, হয় পিডব্লিউডি থেকে বা হয়তো কোনো সরকারি দপ্তর থেকে, যিনি এসে এই ছোট ইঞ্জিনিয়ার বাবু যা কাজ করছেন সেটা পুরোটা ঠিক হচ্ছে না, ভুল হচ্ছে বলে দিয়ে চলে যান। তার মানে বোধহয় ওই বড় ইঞ্জিনিয়ার সাহেব, অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ার সাহেব বাড়ি বানান। কিন্তু যে সিভিল ইঞ্জিনিয়ার সাহেব ওখানে রয়েছেন, তিনি জানেন যে বাড়িটা যে অ্যাকচুয়াল কনসেপচুয়ালাইজেশন এবং বাড়িটার পারপাস কি হবে, ইন্টেন্ট কি হবে, সেখান থেকে দাঁড়িয়ে তার কস্ট কতটা কন্ট্রোল করব, এবং এতগুলো যে সেক্টর আছে, মানে বাড়ি বানানোটা অনেকটা একটা ফিল্ম ডিরেক্ট করার মতো, যেখানে ডাইরেক্টর একা করতে পারবে না। তার সাথে সাউন্ড ইঞ্জিনিয়ার আছে, তার সাথে কোরিওগ্রাফার আছে, তার সাথে সিনেমাটোগ্রাফার আছে, স্টোরি স্ক্রিপ্ট রাইটিংয়ের লোক আছে, অ্যাক্টার আছে, কুশীলবরা আছেন, তারা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরস আছেন, অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাস আছেন, প্রডিউসার তো অবশ্যই দরকার। এই সমস্ত লোকের যোগ সাজসে গিয়ে একটা ফিল্ম তৈরি হয়। সিমিলারলি যখন আর্কিটেকচার তৈরি হয়, তখন সবার আগে
একজন ক্লায়েন্টের মাথায় একটা ভাবনা আসে যে আমি এখানে কিছু একটা বানাবো, তারপর সে সার্চ করে যে এই আমার ভাবনাটাকে আমার তো ভাবনা স্বপ্নের মতো রয়েছে, গুলিয়ে পেঁচিয়ে যাচ্ছে, ঠিক বুঝতে পারছি না যে এরকম একটা কিছু করতে হবে, তার একটা ফিনান্সিয়াল ফিজিবিলিটি হয়তো আছে, কিন্তু এক্স্যাক্টলি কিভাবে ওটা হবে আমি বুঝতে পারছি না। তখন তিনি তার ভাবনাকে রূপায়িত করার জন্য একজন পার্টনার খোঁজেন। এই পার্টনারটির নাম হলো আর্কিটেক্ট বা স্থপতি। স্থপতিরা আর কল্ড দ্য মাস্টার বিল্ডার্স, যারা এই ক্যাপ্টেন অফ দ্য শিপের মতো করে এই পুরো প্রজেক্টটাকে, যদি আমরা একটা শিপ ধরে নিই, তার ক্যাপ্টেনের মতো করে এগিয়ে নিয়ে যায়। স্থপতির সাথে স্থপতি একা কিন্তু পুরো কাজ করতে পারে না। ছোট বাড়ি হলে আলাদা ব্যাপার, সেটা তো অনেকেই করে ফেলতে পারবে, কিন্তু যদি এখন একটা বড় কমপ্লিকেটেড প্রজেক্ট হয়, যেমন ধরুন আমরা কোথাও একটা হয়তো বড় স্কুল হচ্ছে, কলেজ হচ্ছে, স্টেডিয়াম হচ্ছে, ডেটা সেন্টার হচ্ছে, একটা হোটেল হচ্ছে, কিছু বাংলো হচ্ছে, হয়তো কমপ্লিকেটেড একটু ডিফিকাল্ট জায়গা, এমনকি কিছু কিছু জায়গায় ব্রিজ হচ্ছে যেগুলোর এস্থেটিক্স এবং ফাংশনাল রিকোয়ারমেন্ট আছে, টাউন প্ল্যানিংয়ের সাথে জড়িত আছে। তো বিভিন্ন রকমের সাবজেক্টের লোকজনের এর সাথে আদান প্রদান করতে হয়, করে তারপরে ওখানে আসে। তো স্থপতির কাজ হয় সেটা, সেই কিউরেট করা। মিউজিকে যে লোকটি এরম করে হাত নাড়তো না, আমরা আগে ভাবতাম আরে এ তো কিছুই করে না, খালি লাঠি নাড়ায়, কিন্তু তার ওই ব্যান্ড মাস্টারের কাজটার জন্যই ওই মিউজিকটা একটা কেয়স, একটা লাউড ক্যাকাফোনির বদলে কোথাও একটা কিউরেটেড সুন্দর মিউজিক একটা মূর্ছনাতে পরিণত হয়। সেই মূর্ছনা তৈরি করাটা আর্কিটেক্টের কাজ। তো ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো বাড়ি করার সময় আর্কিটেক্ট সাহেব তো তখন লন্ডনে বসেছিলেন, তাই আমাদের দেশের বেশিরভাগ লোকেরা খুব বেশি হলে যাকে একবার দুবার দেখার সুযোগ পেয়েছেন তিনি চিফ ইঞ্জিনিয়ার সাহেব, আর আর্কিটেক্ট সাহেব খুব কমবার এসছেন। কিন্তু এই প্রত্যেকটা ডিসিশনে, অর্থাৎ আমি কোন ইঞ্জিনিয়ারকে দিয়ে কাজ করব, আমার এই স্ট্রাকচার, আমার এই বাড়িটার ফাংশনটাকে সার্ভ করার জন্য, এস্থেটিক্সটাকে সার্ভ করার জন্য যে ধরনের স্ট্রাকচারাল সিস্টেম দরকার সেটাকে বাছা, এটা সবই আর্কিটেক্টের কাজ। এখন যত দিন যাচ্ছে আর্কিটেক্টের কাজের কমপ্লেক্সিটি বাড়ছে, তাই তাকে অ্যাসিস্ট করার জন্য আরও অনেক রকমের সিস্টেম তৈরি হচ্ছে। আগে আর্কিটেক্ট নিজেই স্ট্রাকচারও কিছুটা করে নিতেন একটা সময় পর্যন্ত, স্পেশালি খুব আনকমপ্লিকেটেড যদি কিছু হয় সেখানে করে নিতেন, কিন্তু এখন জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার তিনি সয়েলের ক্যারেক্টার আমাদেরকে বলে দেন। তারপর ক্লায়েন্টের কাছ থেকে আমরা যে সমস্ত রিকোয়ারমেন্টগুলো নিই সেখান থেকে একটা প্রজেক্ট কনসালটেন্ট অনেক সময় আমরা পাই, তারা প্রজেক্টের ইন্টেন্ট, তার ব্রিফিং, এটা আর্কিটেক্ট ঠিক করে ক্লায়েন্টের সাথে বারবার মিটিং করে আলোচনার মাধ্যমে যে আপনি এক্স্যাক্টলি চাইছেনটা কি, বা যেটা চাইছেন সেটা আদৌ এই সাইটের মধ্যে প্রবলেমটা সলভ করার পসিবিলিটি আছে কিনা, অর্থাৎ সাইটটা সিলেক্ট করার আগে থেকে আর্কিটেক্টের ইনভলভমেন্টটা শুরু হয়ে যায়। তারপরে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার থেকে আমরা সয়েল টেস্ট রিপোর্ট পাই। আর্কিটেক্ট একটা ভাবনাকে কোথাও একটা খাঁচার মতো করে দাঁড় করিয়ে দেয়, সেই খাঁচার ধারণাটাকে আমরা, এখন অনেকগুলো টুল আছে বিভিন্ন রকমের 3 ডাইমেনশনাল টুলের মাধ্যমে আমরা ক্লায়েন্টদেরকে সেটা তৈরি হওয়ার আগেই, তৈরি হয়ে গেলে কেমন হবে সেটা সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিই। সেই আইডিয়াটা তার হয়তো 3D ভিজুয়ালাইজেশন দেখতে পান, 3D ছবি অথবা অ্যানিমেশন, ডিপেন্ডিং অন দ্য কমপ্লেক্সিটি অফ দ্য প্রজেক্ট। কখনো কখনো তার ইন্টেরিয়ারটাও দেখতে হয় যে কোথা দিয়ে রোদ আসবে। আমরা কাজটা করার সময় অনেক রকমের ক্লাইমেটিক অ্যানালিসিস করা হয় যে কোথা দিয়ে রোদ্দুর আসবে, কোথা দিয়ে হাওয়া বয়ে যাবে, ন্যাচারাল ভেন্টিলেশন থাকবে কিনা, সার্ভিস লাইনগুলো আমি লুকোতে পারবো কিনা, বাড়িটার পোটেনশিয়াল কোথায় আছে, বাড়িটার এক্স্যাক্ট লোকেশন কোথায় আছে, সেই রেসপেক্টে তার পোটেনশিয়ালটা কোন দিকে, সেটা মানে হতে পারে যে আমার একটা বড় জমি, কিন্তু তার শেষ পর্যন্ত জায়গায় দুটো আরও বেশি উঁচু বাড়ি রয়েছে, তাহলে আমার সাউথের দিক খোলা ভেবে আমি যদি ওখানে বড় বড় জানলা দিয়ে দিই, তো আমি আমার লিভিং রুমের বড় জানলা খোলা হতে পারে উল্টো দিকের বাড়ির টয়লেটের জানলাটাকে দেখছি। তো সেইগুলো সাইট স্পেসিফিক কনটেক্সট, সাইটে কোনো ভেজিটেশন আছে কিনা, সাইটে কোনো টপোগ্রাফিক ডিফারেন্স আছে কিনা, এখানে আমাদের সার্ভের যিনি ইঞ্জিনিয়ার তিনি আমাদের টপোগ্রাফির একটা আইডিয়া দিয়ে দেন। টোটাল স্টেশন সার্ভে করলে তার কোথায় কোন লেভেল আছে সাইটে, সেটাকে আমরা কন্ট্যুর সার্ভের দ্বারা দেখতে পাই। সেটা দেখার পরে আর্কিটেক্ট বিচার করে যে এখানে আমরা কতটা মাটি কাটবো, কতটা মাটি ফিল করব, আদৌ কাট অ্যান্ড ফিল করবো, নাকি এই যে স্লোপটা রয়েছে যদি থেকে থাকে, ফ্ল্যাট ল্যান্ড না হয়, তাহলে এই স্লোপটাকে আমরা কোনোভাবে কাজে লাগিয়ে ফেলতে পারি কি, মানে এরকম হতে পারে কি নিচের দিকে একটা তলা আছে আর ওপর দিকে দোতলার সাথে কানেক্টেড, এরকম কিছু করা যায়। এই ধরনের বিভিন্ন রকমের অপটিমাইজেশন চলতে থাকে আর্কিটেক্টের মগজে। তো আমার মগজে চললে তো হবে না, সেটাকে কোথাও খাতায় আনতে হবে। তার জন্য আমার কাছে একটা বড় টিম অফ আর্কিটেক্টস আছে যারা এই কাজগুলোকে, আমরা যেটা ভাবছি হয়তো স্কেচ করছি, কখনো
এখন অবধি হ্যান্ড স্কেচ আমরা করি, বেশ কিছু আর্কিটেক্ট আছেন যারা করে, অনেকে আছে আবার তারা হ্যান্ড স্কেচটা অতটা ভালো আর করছেন না, তারা ডাইরেক্টলি ক্যাডে বা বিভিন্ন সফটওয়্যার টুল, স্কেচআপ বা বিভিন্ন রকমের 3D ম্যাক্স, এই ধরনের রেভিট, বিভিন্ন রকমের বিআইএম সফটওয়্যারের মধ্যে দিয়ে করে ফেলছেন। কিন্তু আমরা এখনও চেষ্টা করি যে ইনিশিয়াল পার্টটা হাতে করে তারপর এই সমস্ত সফটওয়্যার টুলগুলোকে ব্যবহার করতে কোথাও না কোথাও। তো এখানে আমাদের এই ভাবনা চিন্তাটাকে আগে আমরা চেষ্টা করি যে তার ফাংশনাল রিকোয়ারমেন্টটাকে সার্ভ করতে পারছে কিনা, তার বাজেটের রিকোয়ারমেন্টটাকে সার্ভ করতে পারছে কিনা, তারপর বেসড অন দ্যাট আমরা একটা স্কিম বানাই যে আপনি চেয়েছিলেন এত কিছু, তার মধ্যে এতগুলো জিনিস হচ্ছে না, অথবা এগুলো হয়ে গিয়েও আরও কিছু এক্সট্রা জায়গা থাকছে, সেখানে এই প্রজেক্টের ফিজিবিলিটির দিক থেকে দেখতে গেলে হয়তো এটা একটু বেটার হবে। মানে আপনি হয়তো একটা ব্যাঙ্কোয়েট করতেন, কিন্তু আমরা আপনাকে সাজেস্ট করলাম যে ব্যাঙ্কোয়েট যে করছেন তার সাথে একটু কয়েকটা হোটেলের রুম থাকলে বোধহয় ভালো হয়, তার সাথে আপনার সামনের দিকে একটা জায়গা রয়েছে, যখন ব্যাঙ্কোয়েটটা কাজে লাগবে না, ক্যান উই ডু আ রেস্টুরেন্ট, হয়তো ওখানে একটা রেস্টুরেন্ট চলতে পারে। আর যদি আপনি স্পেসিফিক্যালি এটাকে কোনো বিয়ে বাড়ি গোছের ব্যাঙ্কোয়েট করেন, যেখানে ম্যারেজ হল হচ্ছে বা কিছু, সেখানে আমরা অ্যাসোসিয়েটেড লিঙ্কড সার্ভিসেস লাইক হয়তো একটা মেকআপ স্টুডিও তার সাথে কোথাও কানেক্ট করতে পারি, হয়তো তাকে কোনো সেকেন্ড ফ্লোরে জায়গা দিলাম যেখানে মেকআপ স্টুডিও এলো, বা কোথাও হয়তো গ্রুমিং স্টুডিও এলো, কিছু কিছু ড্রেসিং মেটেরিয়াল এলো, এই ধরনের ক্লাবিং, ফাংশনাল ক্লাবিং, সেগুলো করা পসিবল কিনা, সেই ফিজিবিলিটি স্টাডিটা আর্কিটেকচারের যে কোনো প্রজেক্টের শুরুর জায়গা। সেখান থেকে শুরু করে আমরা স্কিম বানাই, সেই স্কিমটা ক্লায়েন্টের কাছে প্রেজেন্ট করা হয়, প্রেজেন্ট করে যাতে তিনি বুঝতে পারেন, তার জন্য শুধুমাত্র প্ল্যান এবং এলিভেশনের দ্বারা বোঝানো অনেক সময় সম্ভব হয় না, কিছু হ্যান্ড স্কেচ, কিছু মডেলের ছবি, কখনো ফিজিক্যাল মডেল, কখনো অ্যানিমেশন, সব কিছু করে যার মাথায় এই ভাবনাটা প্রথমে এসেছিল তাকে কনভিন্স করতে হয় যে আমরা এই লাইনে মোটামুটি জিনিসটা ভাবছি। তাতে আপনার যে ব্যবসায়িক পারপাস আছে, বা আপনার যেটা সাইকোলজিক্যাল পারপাস আছে, বা যেটা আপনার ইমোশনাল পারপাস আছে, সেই পারপাসটা সলভ হচ্ছে কিনা, সেই পারপাসটা সলভ হলে তবেই আমরা নেক্সট স্টেজে যেতে পারবো। যখন এই ডিজাইনটা একবারে না হলে দুবার তিনবার, হয়তো কখনো কখনো কারেকশন প্রয়োজন হয়, যে যত সিনিয়র হবে, যত তার সেন্সিবিলিটি হবে, যে ক্লায়েন্টের থেকেও ক্লায়েন্টের স্বপ্নকে বেশি ভালো বুঝতে পারবে, সে তত কম সময়ে কাছাকাছি জিনিস করে দিতে পারবে। তো আমরা সেই জিনিসগুলো করব। তারপরে যখন এটা একবার ফ্রিজ হয় যে হ্যাঁ ঠিক আছে, দিস ইজ দ্য কনসেপ্ট, তারপরে কিন্তু অনেক বড় একটা খেলা তখন শুরু হয়। এখানে একটা অদ্ভুত ক্রিয়েটিভ কাজ এখানে বেশি থাকে, কিন্তু এই ক্রিয়েটিভ কাজটা করার জন্য যে ব্যাকএন্ড ইনফরমেশনটা আছে, সেখানে আপনার প্রচুর স্টাডি থাকে, সেখানে লোকালিটি স্টাডি থাকে, ভার্নাকুলার আর্কিটেকচারাল স্টাইলের স্টাডি থাকে, সেখানে ওই অঞ্চলে কী ধরনের মেটেরিয়াল অ্যান্ড টেকনোলজি আছে বিল্ডিংটা তৈরি করা, সেগুলো আছে, সেখানে ফিজিবিলিটি কী আছে, মানে এমন কি জায়গা যেখানে বাইরে থেকে কোনো একটা মেটেরিয়াল আনাই পসিবল না, হতে পারে একটা পাহাড়ি জায়গা যেখানে হয়তো আপনি একটা বড় স্টিলের সেকশন দিয়ে ডিজাইন করলেন, সেই সেকশনটা এখানে এনে পৌঁছানোই যাবে না, তার মানে আমাকে অন্য কোনো মেথডস অফ কনস্ট্রাকশন বিচার করতে হবে। এইগুলো থাকে, ইকোনমিক্স তো ডেফিনেটলি থাকে, যে কত কস্টিং পড়বে বাড়িটার, এবং অন্যান্য কনস্ট্রেন্টসগুলোকে ভাবতে হয়, যে তার ভিজুয়াল অ্যাঙ্গেলসগুলো কী আছে, কোন পয়েন্ট থেকে লোকে দেখতে পাবে, কোন পয়েন্টে দেখা যাবে না, সার্ভিসগুলো কোথায় লুকাবো, এবং বাড়িটার এত কিছুর করে সব ব্যাকরণ মেলানোর পরেও ব্যাকরণ থেকে পোয়েট্রি করার জন্য তার মধ্যে কোনো পোয়েটিক, কোনো আর্টিস্টিক ফ্লেভার কি অ্যাড করা যাচ্ছে। দিজ আর দ্য কাইন্ড অফ চ্যালেঞ্জ যেটা আর্কিটেক্ট শুরুর দিকে সলভ করে। ওয়ান্স এই ক্রিয়েটিভ জোনের কাজটা বেশ কিছু সময় ধরে চলে, ট্রু অ্যান্ড ফ্রো প্রসেস, এটা খুব সোজা একবারে একটা এআইকে প্রম্পট দিলাম আর সে আপনাকে একটা আনসার দিয়ে দিল, ব্যাপারটা ঠিক এরকম না। তো যাই হোক, এই ট্রু অ্যান্ড ফ্রো প্রসেস কিছুটা ইন্টারনাল থাকে, আর্কিটেক্টরা নিজেদের টিমের সাথে ঝগড়া করে এইসব জিনিস নিয়ে, যে আমি এরকম চাইছি না, এটা হচ্ছে না। তো আমাদের মধ্যে এরকম অনেক ক্রিয়েটিভ প্রসেসের মধ্যে একটা ব্রেন স্টর্মিং হয়, যেখানে বিভিন্ন আইডিয়া নিয়ে আলোচনা হয়, তারপর সেই আইডিয়াগুলোর মধ্যে যেটা বেস্ট আইডিয়া তাকে আমরা সবাই সাপোর্ট করলাম, এবং তারপর সেই আইডিয়াটাকে নিয়ে গিয়ে সেটাকে ক্লায়েন্টকে প্রেজেন্ট করলাম, করে একটা ক্রিয়েটিভ প্রসেসকে একটা জায়গায় পৌঁছানো হয়। এরপরে শুরু হয় তার টেকনিক্যাল পার্টগুলো, মানে এখানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তখন তার ইনপুট দেবে যে না, এই কলামটা এত দূরে রাখতে গেলে কস্ট বেড়ে যাবে, বা এটা হয়তো এখানে টেকনিক্যালি ফিজিবলই না, কারণ ওখানে হয়তো আমি মাটিই পাচ্ছি না কলামটাকে গ্রাউট করা, বা ফ্রেম কমপ্লিট করতে পারছি না। তো বিভিন্ন রকমের একটা ডিসকাশন সেখানে হতে থাকে। এরপরে আসেন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, এইচভিএসি, ইএলভি এখন নতুন বেরিয়েছে, যেগুলো আমাদের অ্যাক্সেস কন্ট্রোল, সিসিটিভি ক্যামেরা, এগুলোকে বলা হয় এক্সট্রা লো ভোল্টেজ। তো ইএলভি কনসালটেন্ট চলে আসেন, ক্ষেত্র বিশেষে ফায়ার সেফটির জন্য কিছু কনসালটেন্ট থাকেন, এছাড়াও স্পেসিফিক কাজের জন্য কিছু স্পেসিফিক কনসালটেন্টস আসেন। যেমন ধরুন ডেটা সেন্টার করতে গেলে সেখানে আপনার এক ধরনের কনসালটেন্ট লাগবে, যদি আপনি ইন্ডাস্ট্রিয়াল কোনো কাজ করেন তখন সেখানকার এক রকমের কনসালটেন্ট লাগবে, যদি কোথাও কিচেন তৈরি হয়, রেস্টুরেন্ট হচ্ছে, তার কিচেনের আলাদা কনসালটেন্ট লাগবে, যদি রিসর্ট হয় সেখানে ল্যান্ডস্কেপ কনসালটেন্ট লাগবে,
মাস্টার প্ল্যানিংয়ের ভাবনা চিন্তা করতে হবে, আরবান ডিজাইনের ভাবনা চিন্তা করতে হবে, করে আমরা একটা জায়গায় পৌঁছাই। এরপর অথরিটি থেকে স্যাংশনিংয়ের একটা প্রসেস থাকে, তারপর টেন্ডারিংয়ের একটা প্রসেস থাকে, তারপর সেই টেন্ডারের পরে সেখানে প্রাইস, যখন আমরা প্রাইস নিয়েই শুধু আলোচনা করলে তো হবে না, এরকম হতেই পারে যে কেউ খুব কম পয়সা বলে দিল, কোট করলো, আদৌ সেই প্রাইসে সেই কাজটা করা সম্ভব কিনা সেই জাজমেন্টটা করতে হয়, যে যে জিনিসটা কোয়ালিটি কম্প্রোমাইজ না করে আমরা কিভাবে একটা ডিসেন্ট প্রাইসে একটা কাজকে কমপ্লিট করতে পারি, এবং কি করে সেই বাজেটটাকে কন্ট্রোল করব, কি করে তার টাইমটাকে কন্ট্রোল করব, এটাও খুব ইম্পর্টেন্ট ব্যাপার। যে একটা প্রজেক্ট খুব ভালো করতে গিয়ে দেখা গেল যে 20 বছর ধরে চলছে, তো যারা প্রজেক্টটা ইনিশিয়েট করেছিল তারা কেউ বেঁচেই রইল না কাজটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো এরকম প্রচুর হয়। তো সেগুলো তো আমাদেরকে ভাবতে হবে যে কোনটার জন্য কোন ধরনের টেকনোলজি সিলেক্ট করব, করে আমরা একটা জায়গায় পৌঁছাই। অথরিটির থেকে স্যাংশন আসে, টেন্ডার হয়, কন্ট্রাক্টর সিলেকশন হয়, এরপরে আসে একটা প্রচুর লম্বা প্রসেস অফ কনস্ট্রাকশন ডকুমেন্টস, যেখানে প্রচুর ওয়ার্কিং ড্রয়িং তৈরি হয়, ছোট ছোট ডিটেল, কোথায় কোন মেটেরিয়াল পাওয়া গেল না, তার সমস্ত কিছু নিয়ে আলোচনা হয়। হতে হতে গিয়ে একটা সময় বাড়িটা শুরু হয় কাজ করা, মাটি খোঁড়া হয়, মাটির কোয়ালিটি দেখা হয়, কাজ করতে গিয়ে কি সমস্যা হচ্ছে সেখানে ইঞ্জিনিয়ারিং সলিউশন হয়, কখনো কখনো ডিজাইনে ছোটোখাটো মডিফিকেশন করতে হয় সাইটের সমস্যাকে মেটানোর জন্য। এই করতে 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 আপনি যে ইনিশিয়াল ভাবনা চিন্তা নিয়ে কাজটা শুরু করেছিলেন তার কাছাকাছি একটা জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করি। যত কমপ্লিকেটেড প্রসেস আছে এর ভেতরে, বাড়িটা হওয়ার পরে আর কেউ সেই কমপ্লিকেটেড প্রসেসটা মনে রাখবে না। তখন মনে রাখবে যে বাড়িটা ভালো না খারাপ। তখন মনে রাখবে যে বাড়িটায় ঢুকলে আপনার মনের মধ্যে একটা পজিটিভ ফিলিং তৈরি হচ্ছে কি হচ্ছে না, আপনি সাইকোলজিক্যালি কমফোর্ট পাচ্ছেন নাকি ডিস্টার্ব রয়েছেন, কোথাও একটা আপনার ব্যালেন্সকে কি এটা ডিস্টার্ব করছে, নাকি আপনি ওখানে গেলেই একটা কাম এনার্জেটিক ফিলিং পাচ্ছেন। তো এই ধরনের বিভিন্ন রকমের জিনিস থাকে। এছাড়াও আমাদের এনশিয়েন্ট যে সমস্ত উইজডম আছে তার মধ্যে বাস্তু, কোনো কোনো ক্ষেত্রে ফেংশুই, বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে তারা কনসার্ন থাকেন। বাস্তুকে মেনে চলা হয় অনেক ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কনটেক্সটে অন্তত বাস্তুকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয় বেশিরভাগ প্রজেক্টে। এরপরেও কাজ যখন শেষ হয়, বিল্ডিংটা যখন তৈরি হয়, অর্থাৎ খাঁচা তৈরি হলো, তারপর তার ফিনিশিং মেটেরিয়ালের অসংখ্য অপশানের মধ্যে থেকে কোন অপশানটা আপনার বাড়ির জন্য বেস্ট হবে সব দিক থেকে দেখতে গিয়ে সেইটাকে বিচার বিবেচনা করা হয়। সেই বিচার বিবেচনাটা কিন্তু জটিল। এটাই এখানে আর্কিটেক্ট এবং ক্লায়েন্টের মধ্যে একটা ডায়ালগ দরকার। আলটিমেটলি বাড়িতে তো ক্লায়েন্ট থাকবেন, অর্থাৎ আপনি যদি ধরুন আপনি যদি ক্লায়েন্ট হন, আপনি বাড়ি বানাচ্ছেন, তো বাড়িতে থাকবেন তো আপনি। তো আর্কিটেক্ট সেখানে গডের মতো রোল প্লে করলে হবে না। আই নিড টু আন্ডারস্ট্যান্ড ইয়োর কমফোর্ট অ্যাজ ওয়েল। তো আপনার বাজেট, আপনার কমফোর্ট, আপনার প্রেফারেন্স, অনেক ক্ষেত্রে সেই জিনিসগুলোকে বুঝে একটা ইন্টেরিয়ারের ফিনিশিং, আর্কিটেকচারাল ফিনিশিংয়ের একটা পার্ট করতে হয়। এবং ইন্টেরিয়ার ডিজাইন যখনও খুব ভালো হয় যদি আর্কিটেক্ট নিজেই ইন্টেরিয়ার করে দেয়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে না, অনেকে অন্য রকমের ইন্টেরিয়ারের একটা টেস্ট চান। সেক্ষেত্রে আমরা ইন্টেরিয়ার ডিজাইনার আলাদা কনসালটেন্ট হিসেবে প্রজেক্টে জয়েন করে আর্কিটেক্টের সাথে, অথবা ইন্ডিপেন্ডেন্টলি ডাইরেক্টলি উইথ দ্য ক্লায়েন্ট, দুক্ষেত্রেই হয়। তো সেই ইন্টেরিয়ার ডিজাইনার তখন তার থট নিয়ে আসে। সেক্ষেত্রে আর্কিটেক্টের রোল হয় টু ফেসিলিটেট দ্য ইন্টেরিয়ার ডিজাইনার ইন সাচ এ ওয়ে যে তার জন্য, তার ভাবনাকে পোর্ট্রে করার জন্য সে যেন একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস পায়। তো এই মোটামুটি একটা প্রসেস, এটা চলতে থাকে। এবং একটা বাড়ির শুরুর দিন যে ভাবনা থাকে, শেষের দিন পর্যন্ত সেই ভাবনাকে এক রেখে দেওয়াটা খুব রেয়ারলি ঘটে। মাঝখানে প্রচুর সিচুয়েশন চেঞ্জ হয়, মাঝখানে ইকোনমিক্স চেঞ্জ হয়, তার পাওয়ার ডায়নামিক্স চেঞ্জ হয়, অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট চেঞ্জ হয়ে যায়, আর অনেক ক্ষেত্রে আর্কিটেক্টও চেঞ্জ হয়ে যায়। তো অনেক কিছু চেঞ্জেসের মধ্যে দিয়ে গিয়ে আমরা এমন একটা কাজ করি যে কাজটা শেষে, সেই কাজটা যাদের জন্য তৈরি, অর্থাৎ ফাইনাল এন্ড ইউজারদের জন্য, যতক্ষণ না পর্যন্ত তাদের কাছ থেকে তাদের স্যাটিসফ্যাকশনটা আমরা দেখতে পাই তাদের চোখে, যতক্ষণ পর্যন্ত না আমরা একটা স্টেপ ভেবেছিলাম যে সেখানে লোকজন বসে আড্ডা দেবে, যতক্ষণ না সত্যি সত্যি লোক ওখানে বসে আড্ডা দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আর্কিটেক্ট তার অ্যাকচুয়াল রিওয়ার্ড, অ্যাকচুয়াল অ্যাওয়ার্ডটা পায় না। নো ম্যাটার বাইরে থেকে আপনাকে কি কটা অ্যাওয়ার্ড দিয়ে দিল। আমাদের ঝুলিতেও মাঝে মাঝে এরকম দুমদাম অ্যাওয়ার্ড আসে, কখনো কখনো আমরা চেষ্টা করি কোনো বিশেষ অ্যাওয়ার্ডকে পাওয়ার জন্য, সেগুলো ভালো লাগে, আমাদের টিম এনকারেজ ফিল করে, নিশ্চয়ই ভালো লাগে অ্যাওয়ার্ড পেতে। কিন্তু রিয়েল অ্যাওয়ার্ড হয় যদি এন্ড ইউজাররা সেটাই খুশি হয়। খুব ডিফিকাল্ট কাজ এটা, এন্ড ইউজারকে খুশি করা খুব ডিফিকাল্ট কাজ। কারণ একই বাড়িতে যদি 20টা লোক থাকে,
বা 10টা লোকও থাকে বা 5টা লোকও থাকে, সেই 5জন লোকের 5 রকমের এক্সপেকটেশন থাকে। তাই এই ব্যালেন্স, দ্য রাইট ব্যালেন্স স্ট্রাইক করা খুব ডিফিকাল্ট একটা কাজ। তার যদি বেশ কিছুটা পোর্শন, বেশিরভাগ পোর্শনটা যদি কখনো করা যায়, তাহলে সেই প্রজেক্টটাকে আমরা সাকসেসফুল প্রজেক্ট বলতে পারি। তো এটা মোরাললেস একটা আর্কিটেকচারাল ফিল্ডটা কী এবং আর্কিটেক্টের রোল কতটা, সেখানে ডিজাইনটা কতটা রোল প্লে করে, তার একটা খুব বেসিক আউটলাইন। আশা করি আমরা এই ধরনের আলোচনা, এই একটা আড্ডা আজকে একটা মারা হলো বটে, এর অন্যান্য অনেক ইন্ট্রিকেট ডিটেল আছে, আমরা সময়ে সময়ে সেরকম একটা দুটো ইন্ট্রিকেট ডিটেল দিয়ে না হয় আলোচনা করা যাবে। তো যদি আপনাদের এই আলোচনা বা এই আড্ডাটা ভালো লেগে থাকে, তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলুন, যেমন সবাই বলে। আমিও সেরকম একবার বলে দিলাম, এটা নাকি বলতে হয়, এটাকে বলে কল টু অ্যাকশন। তো আপনাদের যদি পছন্দ হয়ে থাকে বাড়িতে বসে এরকম একটা আলোচনায় পার্টিসিপেট করার জন্য, তাহলে লাইক সাবস্ক্রাইব তো করবেনই, তার সাথে আপনার যদি কোনো সমস্যা থাকে, আপনি যদি কোনো রকম কোনো মতামত দিতে চান এই বিষয়টার ওপরে, বা যদি কোনো জায়গায় এমনকি বিরুদ্ধ মত যদি থাকে, প্লিজ ফিল ফ্রি টু গিভ ইট ইন দ্য কমেন্ট। আমরা চেষ্টা করব এটা নিয়ে আবার একটা আড্ডা সেশনে বসার। নমস্কার, ভালো থাকবেন। শুভ মহালয়া এবং শারদীয়ার শুভেচ্ছা সবাইকে।